নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকে মতামতের শীর্ষক বিজেপি দেশের মানুষকে, দলের সমর্থকদেরও মিথ্যে কথা বলছে। হ্যাঁ, এটাই আমাদের আজকের শীর্ষক। তারপরেই বলবো বাংলা বাজার লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং লোকজনদের বলুন যারা এ ধরনের অনুষ্ঠান শুনতে চান। আর যদি সম্ভব হয় আপনাদের পক্ষে, তাহলে ছোট্ট একটা পয়সার বিনিময়ে আপনারা আমাদের সদস্যপদ নিতে পারেন, কিন্তু সদস্যপদ নেওয়া বা না নেওয়ার সঙ্গে অনুষ্ঠান দেখার কোনো সম্পর্ক নেই। এবারে বলি, আজকে কিন্তু রাত্রিবেলায় আমাদের জিরো আওয়ার আছে। আমাদের জিরো আওয়ারের আজকের বিষয়, হ্যাঁ, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ওপরে কাদা পড়লো, জুতো পড়লো, আমরা সেই নিয়েই আজকে আলোচনা করব। এবং আমাদের সঙ্গে আজকে আলোচনায় থাকবেন সিদ্ধব্রত দাস, আমাদের সঙ্গে থাকবেন বন্যত্রী হাজরা এবং ডক্টর অরিন্দম বিশ্বাস। আপনারা আসুন, আপনাদের মতামত দিন। শুরু করছি আমাদের অনুষ্ঠান, আমাদের মতামত অনুষ্ঠান। এবং মতামত অনুষ্ঠানের আজকের শীর্ষক আমাদের বিজেপি কেন্দ্রের যে জাতীয় যে নেতৃত্ব বিজেপির, তারা দলের লোকজনদের, সমর্থকদের, দেশের লোকজনদের মিথ্যে কথা বলছেন। রাজ্যসভা থেকে পদত্যাগ করার পরে 3 জন তৃণমূলী এখন বিজেপির রাজ্যসভার সদস্য হয়েছেন। 4 ঘন্টা আগে দলে যোগ দিলেন, 4 ঘন্টা পরে তারা বিজেপির রাজ্যসভার সদস্য হয়ে গেলেন। 20 জন লোকসভা সদস্য কোত্থেকে একটা দল খুঁজে বার করলেন, যার একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্যও নেই। তৃণমূলের এই বাগি 20 জন সদস্য সেখানে চলে গেলেন এবং সেই দলে গেলেন। কদিনের মধ্যে সেই দল যোগ দিল এনডিএতে। পরচুলো লাগিয়ে বা না লাগিয়ে সেই 20 জন হাজির হলেন এনডিএর বৈঠকে। একেবারে সামনের সারিতে, যে সারিতে বসে আছেন প্রধানমন্ত্রী, বিজেপির জাতীয় সভাপতি, সেই আসনেও তাদের এক একজনকে বসতে দেখা গেল। আবার সকালে ব্রেকফাস্ট মিটিংয়েও দেখা গেল প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সায়নী ঘোষ, যিনি মাত্র কদিন আগেই বলেছিলেন ওয়াক, শুভেন্দুর নাম করবেন না, দিনটাই খারাপ যাবে, কালো বিড়াল এসে রাস্তা কেটে দেবার মতো। তিনিও হাজির ছিলেন। এদিকে রাজ্যের বিজেপি নির্বাচনের প্রচারে যে লোকজনকে তৃণমূলের নেতা কর্মীদের দুর্নীতির মাথায় বসে আছে বলে জানিয়েছিল, তার প্রত্যেকে এখন ভালো তৃণমূল। একজনও বিজেপি কর্মীর বুকে দম নেই সেই তাদের দিকে একটা ডিমও ছোড়ে। কারণ তারা জানেন এই ভালো তৃণমূলেরা আপাতত সংরক্ষিত উদ্যানের জন্তু জানোয়ার, এনাদের গায়ে হাত পড়লে বন্যপ্রাণীকে আঘাত বা হত্যার দায়ের থেকেও কঠিন মামলাতে জড়িয়ে পড়তে পারে হবে। কাজেই বাকি থাকলো হাতে গোনা কয়েকজনের ওই কালীঘাট তৃণমূল। হিসেব করুন, মমতা, অভিষেক, কুণাল, দোলা সমেত প্রায় প্রত্যেকেই জনরোষের মুখে পড়েছেন। যেখানে এই জনগণ হলেন বিজেপি কর্মীরা, ওই জনরোষের জনটা হলো আইদার বিজেপি কর্মী বা বিজেপির নেতৃত্ব। কিন্তু দিনের শেষে ওই কর্মীদের মাথায় কি ঘুরছে না এই প্রশ্ন, যে যা বাবা, আমরা এতদিন যাদের বিরুদ্ধে লড়লাম তারাই এখন দলে ঢুকে দলের নেতা হয়ে যাবে। এদেরকে সামাল দেওয়ার জন্য একটা তত্ত্ব ছড়ানো হচ্ছে বিজেপি সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকে। তাদের নির্দেশে বলা হচ্ছে এসব যা হচ্ছে তা হলো দেশের স্বার্থে। কারণ ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আর দেশ রক্ষার জন্য, দেশের উন্নয়ন আর বিকাশের জন্য এসব তো নেহাতি তুচ্ছ ব্যাপার। মানে বলার ভাবসাব দেখে মনে হচ্ছে দেশের স্বার্থে এনারা যে কোনো অনৈতিক কাজ করতেই পারেন, সেটাই বলতে চাইছেন। যে কারণ মনে পড়ে যাবে অটল বিহারীর সেই 13 দিনের সরকারের পরে 28শে মে 1996 সেই ঐতিহাসিক ভাষণের কথা, যেখানে তিনি বলছেন पार्टी तोड़कर सत्ता के लिए नया गठबंधन करके अगर सत्ता हाथ में आती है तो मैं ऐसी सत्ता को चिमटे से भी छूना पसंद नहीं करूंगा। सत्ता के खेल तो चलेगा, सरकार आएगी जाएगी, पार्टियां बनेंगी बिगड़ेंगी, मगर ये देश रहना चाहिए, ये देश का लोकतंत्र अमर रहना चाहिए। ক্ষমতার জন্য যদি আমাকে দল ভাঙিয়ে আমাকে চালাতে হয়, তাহলে সেই ক্ষমতাকে আমি চিমটে দিয়ে, হাত দিয়ে তো দূরের কথা, চিমটে দিয়েও স্পর্শ করব না। আর ক্ষমতার খেলা চলতেই থাকবে, সরকার আসবে যাবে, রাজনৈতিক দল তৈরি হবে, ভেঙে যাবে, কিন্তু এই দেশকে টিকে থাকতে হবে।
এই দেশের গণতন্ত্রকে অমর থাকতে হবে। সেদিন তিনি দল ভাঙিয়ে সরকার টিকিয়ে রাখার একটা চেষ্টাও করেননি। আজকের এই বিজেপি নেতৃত্ব নির্লজ্জের মতো দল ভাঙিয়ে দেশের স্বার্থ আর দেশের উন্নয়নের ফালতু কথা বলে দল ভাঙাচ্ছেন। তার একমাত্র কারণ তারা ক্ষমতাকে আঁকড়ে ধরে থাকতে চান, তারা ক্ষমতা থেকে সরে যেতে চান না, এই ভয়েই দল ভাঙাচ্ছেন। আর সেই ফালতু কথাগুলো ওনাদের তোতা পাখিরা, ইউটিউবারেরা বলেই যাচ্ছেন, যাদের নিজেদের মগজ বহু আগেই জমা দিয়েছেন ওই নেতৃত্বের কাছে। কিন্তু এই কথা বলার আগে আসুন জেনে নি কেন ওনাদের এই দেশের স্বার্থ ইত্যাদি কথাগুলোকে ফালতু বলছে। এক নির্লজ্জভাবেই দল ভাঙা হচ্ছে। মহারাষ্ট্রে উদ্ধব শিবসেনা, এনসিপি, উত্তরপ্রদেশে সমাজবাদী দল, বাংলায় তৃণমূল দলকে আইদার ভাঙা হচ্ছে, না হলে ভাঙানোর চেষ্টা চলছে। এটা যে এক নির্লজ্জ পদ্ধতি তা কি কেবল আমি বলেছি? সেই ধামাদারি সাংবাদিকরা, ইউটিউবারেরাও বলছেন, কিন্তু তার সঙ্গে জুড়ে দিচ্ছেন কিন্তু তাহলে এটা করা হচ্ছে কারণ এটা দেশের স্বার্থ রক্ষার করার জন্য আনা 3টে বিলকে পাশ করতে সাহায্য করবে। 3টে বিলে দেশের স্বার্থ এমন জড়িত আছে যে তার জন্য এই সমস্ত অনৈতিক কাজ করতেই হবে। আহারে, তাছাড়া কোন 3টে বিল পাশ না করলে দেশের স্বার্থ বিপন্ন হয়ে যাবে? কোন বিলের কথা এনারা বলছেন? প্রথম বিল হলো এক দেশ এক ভোটের বিল, মানে দেশে একই সঙ্গে কেন্দ্র আর রাজ্যগুলোতে ভোট হবে। ফলে ওনাদের কথা মতো প্রচুর খরচ কমে যাবে। এই লোকজনেদের ওই বললাম মগজ আগে থেকেই জমা দিয়ে রাখা আছে, খালি মগজে কথা বললে যা হয় তাই বলছেন। সবচেয়ে বেশি খরচ করে কে? সরকার। তারপরে প্রচারের জন্য বিজেপি, যাদের তবিলে এই মুহূর্তে 10,000 কোটি টাকা আছে, বছরে তারা প্রায় 650 কোটি টাকা কেবল সুদ পেয়ে থাকেন, সেই তারা বলছেন একসঙ্গেই যদি নির্বাচন হয় তাহলে দেশের টাকা কম খরচ হবে। মানে এই যে 26-এ নির্বাচন হলো বাংলায়, সেই সরকার পদত্যাগ করবে, 2029-এ আবার নির্বাচন হবে। বেশ, 2027-এ উত্তরপ্রদেশের ভোট আছে, তখন ভোট হবে না, 2029-এ হবে। কে থাকবেন সরকারে এর মধ্যিখানে? কারণ 5 বছর তো টার্ম, তারপরে তো তাহলে এরই মধ্যে পাঞ্জাব, রাজস্থান, কর্ণাটক এখানেও ভোট হবে, সেগুলোও হবে না। তাহলে 2029-এ হবে, তাহলে সেখানে সরকার কে চালাবেন? সংবিধান বলছে 5 বছর পরে নির্বাচিত সরকার না থাকলে রাজ্যপালের শাসন হয়। আর রাজ্যপালের শাসনে তো বাজেট পাস হবে না, নীতিগত কোনো সিদ্ধান্ত রাজ্যপাল নিতে পারেন না। তাহলে ওই 2 বছর ধরে 3 বছর ধরে রাজ্যগুলোর কাজ কিভাবে চলবে? আচ্ছা, ধরুন কোনোভাবে চালিয়ে নেওয়া গেল, কিছু একটা হলো ব্যবস্থা, আর শুভেন্দু সরকার বা ওই তামিলনাড়ুর বিজয় থালাপতির সরকার, যা এই সদ্য অসমের সরকার, সদ্য নির্বাচিত সরকার, তারা রাজি হয়ে গেল যে আচ্ছা ঠিক আছে, আমরা স্যাক্রিফাইস করছি, 2 বছর করেই তারা করে দিলেন, 29-এই নির্বাচন হলো। এবার 2 বছর আগে পদত্যাগ করার জন্য দেশের জন্য আসন ছেড়ে দিলেন, সবার স্বার্থ, দেশের স্বার্থ, নির্বাচনের মুখোমুখি। কিন্তু তারপরে কি হবে? তারপরে যদি একটা রাজ্যের সরকার ত্রিশঙ্কু হয়, জোড়াতালি দিয়ে সরকার তৈরি হবার জন্য 6-8 মাসের মধ্যে যদি সরকার পড়ে যায়, তাহলে কি হবে? পরের 4 বছর রাজ্যপালের শাসন। ধরুন কেন্দ্র সরকার, রাজ্য ছেড়ে দিন, কেন্দ্র সরকারে কেউ সংখ্যাগরিষ্ঠতা পেল না, এই তো গতবারই হয়েছে, 240টা আসন পেয়েছিল বিজেপি। তা এখনই যদি ওই চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার তুলে নেয়, সমর্থন তুলে নেয়, সরকার পড়ে যাবে। তো জোড়াতালি দিয়ে সরকার তৈরি হলো, কিন্তু তারপরে 1 বছরের মধ্যে সরকার ভেঙে গেল। কেউ তো গ্যারান্টি দিতে পারবেন না যেরকম হবে না, তখন কি হবে? এই জ্ঞানী গুণী পণ্ডিতদের বলি, দেশের প্রথম আর দ্বিতীয় নির্বাচনে একই সঙ্গে লোকসভা আর বিধানসভার ভোট হয়েছিল। এটা মোদিজি, এটা বিজেপির নতুন কিছু বলছেন না, এটাই ছিল আমাদের দেশে, সব একসঙ্গেই ভোট হয়েছিল। কিন্তু কিছুদিন পর থেকে বহু রাজ্যে সরকার ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আবার নির্বাচন করাতে হচ্ছে, কেন্দ্রের সরকারও পড়ছে, ভেঙেছে। কাজেই এক দেশ এক ভোট চালু করে তাকে ধরে রাখতে গেলে গণতন্ত্রের প্রথম শর্তটাকেই অমান্য করতে হয়। দেশ চলবে রাষ্ট্রপতি শাসনে নয়, রাজ্যপালের শাসনে নয়, নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে। আর যদি তা চালাতে হয় তাহলে সরকার মাঝপথে ভাঙতে পারে, কোনো কোনো ক্ষেত্রে আবার নির্বাচন জরুরি হয়ে উঠতে পারে। কাজেই এক দেশ এক নির্বাচন একই সময় হবে না, হওয়া সম্ভব নয়। যারা বলছেন এটা দেশের স্বার্থে, তারা দেশও বোঝেন না, স্বার্থও বোঝেন না, আর নির্বাচনের সংবিধানও বোঝেন না। সবচেয়ে বড় কথা হলো, গোটা দেশের ইস্যু একটা, গোটা দেশের ইস্যু এক ধরনের,
রাজ্যের ইস্যু আলাদা, রাজ্যের বিভিন্ন রকমের নানান রকমের আলাদা আলাদা ইস্যু আছে। এখানে দার্জিলিং রাজ্যে থাকবে কি থাকবে না, যদি একটা সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সেই সিদ্ধান্তে রাজ্যের ভোট পাল্টে যাবে। দেশের ভোট আলাদা, দেশের ভোটে তো ওই সিদ্ধান্ত নেওয়া হবে না। সেই রাজ্যের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের ইস্যু, সেই রাজ্যের পঞ্চায়েতের ইস্যু এক নয়, হতে পারে না। এক নয় বলেই আমরা নির্বাচন আলাদা হলেই সেটাই ভালো। নির্বাচনগুলো আলাদা হলে সেই ইস্যুগুলো গুরুত্ব পাবে। এবার আসুন দ্বিতীয় বিলের কথা, মানে প্রথম যে বিলের কথা বলছেন, এক দেশ এক ভোটের রাবিশ ভাবনা চিন্তা, কোনো মাথামুন্ডু নেই এর ভাবনা চিন্তার। আমাদের দেশে ছিল, হয়নি, তার কারণ হচ্ছে গিয়ে এটা সম্ভব নয়। দ্বিতীয় বিলের কথায় আসুন, ডিলিমিটেশন বিল। এই ডিলিমিটেশন বিল নাকি দেশের স্বার্থে খুব জরুরি। আচ্ছা, ডিলিমিটেশনটা কি? আমাদের দেশের সংবিধান যখন তৈরি হয় তখন যারা সেই সংবিধান তৈরি করেছিলেন তারা সংবিধানের 81-82 ধারাতে এই ডিলিমিটেশনের কথা বলে গেছেন। আপনি চান না চান, যদি কিছু না চান তাহলে 81 ওই সেন্সাস হলে তারপরে একটা ডিলিমিটেশন হবে, সেন্সাসের ভিত্তিতে একটা ডিলিমিটেশন হবে, জনসংখ্যার গণনা হবে, আর সেই গণনার ভিত্তিতে ডিলিমিটেশন হবে। ধরুন আমাদের প্রথম লোকসভাতে আসন ছিল 489, কিন্তু সেখানে একই আসন থেকে দুজন সাংসদও নির্বাচিত হয়েছিলেন। মানে একই আসনে ভোটের নিরিখে প্রথম আর দ্বিতীয় স্থানে যারা ছিলেন, কিছু আসনে দুজনকেই সাংসদ হিসেবে নির্বাচিত করা হয়েছিল, কারণ আলাদা আলাদা করে ভাগ করা যায়নি, কিন্তু বড়, সেই জন্য দুজন একই আসন থেকে আমাদের বাংলাতেও এরকম বেশ 5-6খানা 8খানা এরকম আসন ছিল। এরপরে অবশ্য এক আসনে একজনই সাংসদ নির্বাচিত হয়েছে, আর সেই হিসেব মেনে আমাদের এখন মোট সাংসদ সংখ্যা 543। আর আমাদের সংবিধানের 81-82 ধারা অনুযায়ী সেই সাংসদ সংখ্যা সর্বোচ্চ এখন যা আছে তাতে 550 জন হতে পারেন। রাজ্যসভাতে সর্বোচ্চ 250 জন হতে পারে, মানে সব মিলিয়ে 800 জন সাংসদ লোকসভায় রাজ্যসভা মিলিয়ে হতে পারে। এবারে আমাদের দেশের বিভিন্ন রাজ্যে জনঘনত্ব বিভিন্ন রকমের। কেরালার কোথাও কোথাও 14 লক্ষ জনসংখ্যার পিছু একটা এমপি আসন আছে, সাংসদ। আবার উত্তরপ্রদেশে 19 লক্ষ জনসংখ্যার পিছু একজন সাংসদ, অনেকগুলোতেই আছে এরকম। লাক্ষাদ্বীপের সাংসদ মাত্র 64,000 মানুষ। আর লাক্ষাদ্বীপের সঙ্গে তো আর উত্তরপ্রদেশকে জুড়ে দেওয়া যাবে না, সেখানে কম মানুষ, কিন্তু তো এমপি, তাদের সংসদে কে কথা বলবে, এমপি দরকার। আবার তেলেঙ্গানার মালকাজগিরি, সেখানে 38 লক্ষ মানুষের সেখানে সাংসদ আছে। তো এটা খুব স্বাভাবিক। আমরা চাইলেই তো অরুণাচল প্রদেশ, লাক্ষাদ্বীপ, উত্তরপ্রদেশ, বিহারের জনসংখ্যার অনুপাত একই করতে পারবো না, কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন জনঘনত্ব কম এমন সমস্ত রাজ্য খুব ছোট, আর সেখান থেকে 2, 3 কি 5 জন সাংসদ নির্বাচিত হয়ে আসেন। সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে 80 জন নির্বাচিত হন। এখন জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডিলিমিটেশন জরুরি ছিল, খানিকটা বাড়বে, খানিকটা তার এই অঞ্চলে এই সংসদ এলাকায় বেশি হয়ে গেছে, এইটুকু জুড়ে দেওয়া হলো আর একটা সঙ্গে এরকম। তাই আমাদের 4 বার ডিলিমিটেশন হয়েছে, একটা দীর্ঘ প্রসেস। শেষবারের ডিলিমিটেশন শুরু হয়েছিল অটল বিহারীর সময়, শেষ হয়েছিল মনমোহন সিং এর ইউপিএর শেষের দিকে। 2002-তে শুরু, 2008-এ শেষ হয়েছিল। 6 বছর লেগেছিল। 2009-এর ভোটে ডিলিমিটেশন হয়েছিল, মানে ডিলিমিটেশনের ভিত্তিতে হয়েছিল। কিন্তু এই যে 4টে ডিলিমিটেশন, লাভ কি হয়েছে? কিছু সংখ্যক এমপি বেড়েছে, কিন্তু ধারাবাহিকভাবে সংসদে আলোচনার সময় কমে গেছে। সময় মানে বছর তো আর টেনে বাড়ানো যাবে না। সাংসদের সংখ্যা টেনে বাড়িয়ে দিলাম, 500 কেন, অনেক বাড়ানো যাবে। কিন্তু মুশকিল হচ্ছে গিয়ে যে সময়, যে সদনের অধিবেশন বসবে, সেই অধিবেশন, তার যে কাজ করার সময়, সেটাকে তো আর বাড়ানো যাবে। মানে সাংসদরা আগের থেকে কম বলছেন। 2014-তে বেশিরভাগ বিল কোনো কমিটির কাছেই যায়। বিলগুলো কমিটির, যেরকম আমাদের তো সংবিধানটা বেশিরভাগই ব্রিটেনের সংবিধানের ধারাগুলো নেওয়া হয়েছে। ব্রিটেনের প্রত্যেকটা বিল আগে কমিটির কাছে যাবে। কমিটিতে কারা থাকবেন? শাসক পক্ষ, বিরোধী পক্ষ, তারা রীতিমতো খোঁজ খবর নিয়ে, দলিল দস্তাবেজ নিয়ে বসে একটা কিছু ঠিক করে তারপরে সেটাকে লোকসভায় পেশ করবে। কাজেই তার একটা আলোচনা হবে। এখন যে এই যে ডিলিমিটেশনের বিল আসছে, তাতে কি আছে সেটাই জানা নেই কারোর কাছে, সেটা জানাই নেই কারোর কাছে, বিরোধীরা কেউ জানেনই না। কিন্তু এই বিল পেশ হবে এবং বিলকে পাশ করাতে হবে, এইরকম একটা অদ্ভুত ব্যাপার। তার মানে বিল কোনো কমিটির কাছে যাবে না, আলোচনা হবে না, বেশিরভাগ সময় বিনা আলোচনাতে পাশ হয়ে গেছে।
আবার সেরকম ভাবে পাশ হওয়া বিল ফেরতও নিতে হয়েছে। আমরা জানি কৃষি বিল কোনো আলোচনা ছাড়াই পাশ হয়ে গেছিল, আবার ফেরত নিতে হয়েছিল। কেউ কেউ যুক্তি দিচ্ছেন যে 19-20 লক্ষ মানুষ পিছু একজন সাংসদ কত দেখবেন। সাংসদ তো কাউন্সিলর নয়, তাকে তো নালা রাস্তার জন্য নির্বাচিত করা হয় না। তারা আইন প্রণয়ন করবেন, বাজেট বরাদ্দ নিয়ে চর্চা করবেন, দেশের অর্থনীতি নিয়ে, বিদেশ নীতি নিয়ে চর্চা করবেন। তার পেছনে 20 লক্ষ লোক আছে না 30 লক্ষ না 34 লক্ষ, হাউ ডাজ ইট ম্যাটার? 30 লক্ষ, তিনি তো কাউকে সার্টিফিকেট দেখবেন, সমস্ত সার্টিফিকেটে দেখবেন চাইছে হচ্ছে গিয়ে এমএলএ সার্টিফিকেট। এবারে আপনি যদি ডিলিমিটেশনের এইটাকে বাড়ান, তাহলে আবার এটাকেও বাড়াতে হবে, সাংসদের সঙ্গে বিধায়ক সংখ্যা বাড়াতে হবে। বিধায়ক সংখ্যা না বাড়ালে আপনি রাজ্যসভা বাড়াতে পারবেন না। মানে একটা অদ্ভুত ব্যাপার তৈরি হবে। 2014 জুন থেকে 2026 এপ্রিল পর্যন্ত সংসদে কাজের সময় ছিল 810 ঘন্টা, কাজ হয়েছে 667 ঘন্টা। 810-এর মধ্যে 667 হয়নি কেন আপনারা সবাই জানেন, বিভিন্ন সময় ওই হট্টগোল, ওয়াকআউট ইত্যাদি প্রভৃতি লেগেই থাকবে, হয়েছে। গত 2 বছর সংসদ যত ঘন্টা চলেছে, তাতে যদি সমানভাবে সবাইকে প্রত্যেকে বলতে পারতেন, তাহলে 785 জন মোট সাংসদ, মানে দুটো মিলিয়ে, তাহলে একজন সাংসদের জন্য বরাদ্দ থাকতো 52 মিনিট। কিন্তু আসলে বাজেটে অর্থমন্ত্রীর ভাষণ আছে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ অনেক বড় হয়, বা বিরোধী দলনেতা ইত্যাদিদের অনেকের ভাষণ বড় হয়। সেসব ধরলে সাধারণ সাংসদদের 2-2.5 বছরে মিনিট 3-4 কারোর সুযোগ জোটে। এরকম বহু সাংসদ আছে যারা 1 মিনিটও কথা বলেন। এবারে লোকসভা, বিধানসভা সাংসদদের সংখ্যা বাড়িয়ে 1100 করার কথা বলা হচ্ছে। একবার ভাবুন, কে কথা বলবেন, কার কথা শোনা হবে? কিন্তু শুনুন, একজন সাংসদের জন্য খরচ হবে বছরে, এখনকার হিসেব অনুযায়ী বছরে 42-43 লক্ষ টাকা, মানে 1100 জনের জন্য খরচা হবে 462 কোটি টাকা। 5 বছরে সেটা হবে 23,100 কোটি টাকা। যারা আগের বিলেই এদেশে খরচ কমাতে চাইছিলেন, তারাই পরের বিল অনায়াসে সাংসদদের সংখ্যা এই হারে বাড়িয়ে দেশের ওপর আরো বিরাট এক বোঝা চাপাতে চাইছেন, এবং যাতে কিছু হবে। তার কারণ হচ্ছে গিয়ে সাংসদরা গিয়ে আলোচনা করবেন, আলোচনার সময় দরকার, আলোচনার মান ভালো করতে হবে, আলোচনাকে আরো বেশি করে কমিটিতে আনতে হবে, বিরোধীদের গুরুত্ব দিতে হবে। আমি যদি বিরোধীদের সবাইকে দেশদ্রোহী বলে বসে, বিরোধীরা সবাই দেশদ্রোহী, তাহলে আর তাদের সঙ্গে কি আলোচনা হবে? তাহলে এই সংসদের কি দরকার? তাহলে এই আলোচনার কি দরকার? অধিবেশনের কি দরকার? আসলে ওনাদের ধারণা এইভাবে আসন বাড়ালে কেবল গোবলয় থেকে নির্বাচিত সাংসদেরাই বিজেপির এক স্থায়ী সরকার তৈরি করে দেবে। সোজা ব্যাপার। গোবলয়ে বিশালভাবে জনসংখ্যা বেড়েছে, কমেনি। অন্যধারে যদি দক্ষিণ দেখি আমরা, জনসংখ্যা কমেছে, পশ্চিমবঙ্গে জনসংখ্যা কমেছে। তাহলে যাদের কমেছে, যারা সমস্ত নীতি মেনে, পরিবার পরিকল্পনা ইত্যাদির কথা বুঝিয়ে, অর্থনৈতিক একটা স্থায়িত্ব এনে যারা কমালো, যারা কাজ করলো যে দেশের জনসংখ্যাকে আটকে দেশের ওপরে বোঝাটা কমাও, আর যারা বাড়ালো তাদের সাংসদ বেশি হয়ে যাবে, তাদের দিয়ে গোটা সরকার চলবে। ওনারা মূর্খের স্বর্গে বাস করেন। এই মুহূর্তে যা অবস্থা, তাতে বলা যায় ওনারা এই বিল যদিও বা পাশ করিয়ে নেন, এই সংখ্যা বৃদ্ধি তাদের কোনোভাবে সাহায্য তো করবেই না, যদি তারা এই ডিলিমিটেশনের জন্য আরো কিছু অনৈতিক ব্যবস্থা হাতে না নেন। সেটা কি? সেটা হলো ক্র্যাকিং আর প্যাকিং। আগেও একদিন বলেছি, বিরোধীদের ভোট যেখানে বেশি সেগুলোকে কিছু আসনের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া। ধরুন 8টা আসনে বিরোধীদের ভোট আছে 40টা, এই 40টাকে 4টেতে করে দেওয়া, তাহলে 4টে আসনে তারা জিতে যাক। এই যে 8টা আসনের 8টাতেই তারা 6টাতেই জিতে যেতে পারতো, সেটা তারা 4টেতে জিতবে। এরকম কোনো জায়গায় হয়তো 15টা আসন আছে, সেখানে বিরোধীরা 5টা আসনে জিতবে, কিন্তু 10টা আসনে একেবারে কোনোভাবেই নয়, সেখানে শাসক দল জিতবে। এটাকে বলে একটা প্যাকিং। এই যে সীমাবদ্ধ করে দেওয়া, সামান্য কিছু আসন ছেড়ে দেওয়া, বিরোধীরা বিরাট ব্যবধানে জিতবে, একে প্যাকিং বলে। আবার বিরোধীদের ভোট বহু আসনে ভাগ করে দেওয়া। ধরুন 15টা আসনে বিরোধীদের ভোট আছে 30,
এবার 15টা আসনের মধ্যে 2-2 করে যদি ভাগ করে দেওয়া হয়, 15টা আসনই চলে যাবে হাত থেকে, বিরোধীদের হাত থেকে। একে বলে ক্র্যাকিং। তো এই যে সামান্য ভোট পেয়ে তারা হেরে যাবে, একে ক্র্যাকিং বলে। এই প্যাকিং আর ক্র্যাকিং কিন্তু খুব সহজ ব্যাপারও নয়। দেশ জুড়ে এই কাজ করতে গেলে চট করে করে ফেলাও সম্ভব নয়। আমাদের জনগণনা সবে শুরু হয়েছে। হ্যাঁ, এবারে ডিজিটাল হচ্ছে, হয়তো একটু তাড়াতাড়ি হবে, কিন্তু এর রিপোর্ট বেরোতে বেরোতে 2027-এর নভেম্বর ডিসেম্বর হয়ে যাবে শেষ দিকে। আমরা তারপরে ডিলিমিটেশনের কাজ, এই জটিল ডেমোগ্রাফিক পলিটিক্যাল ম্যাপিং, মানে কোথায় কোথায় বিরোধী ভোট কি আছে, কোথায় মুসলিম ভোটকে এক জায়গায় করতে হবে, এসব তো করতে হবে। তো বিরাট কাজ। তার ভিত্তিতে 2029-এর নির্বাচন করানো সম্ভব নয়। কাজে ডিলিমিটেশন দেশের স্বার্থের সঙ্গে জড়িয়ে নেই, বিজেপির স্বার্থ আছে, কিন্তু তাও কতটা রক্ষিত হবে তা নিয়ে বিজেপির মধ্যে যথেষ্ট সন্দেহ আছে। এরপরে আছেন চন্দ্রবাবু নাইডু, তিনি এই দক্ষিণের ডিলিমিটেশনে শেষমেশ কি অবস্থানে থাকেন সেটাও দেখার। না, বর্ষা অধিবেশনে এই বিল আনা গেল না, বিশেষ অধিবেশনে আনা যাবে মনে হয় না। ইতিমধ্যে ইথানল, নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা নিয়ে দেশ জোড়া এক আন্দোলন এসব চিন্তা ভুলিয়ে দিতে পারে। আর 3 নম্বর বিল হলো মহিলা আসন সংরক্ষণ বিল। এটাও নাকি দেশের স্বার্থে বিরাট। আরে বাবা, এই বিল ইতিমধ্যে সর্বসম্মতিতে পাশ হয়ে গেছে। শুধুমাত্র তাকে ডিলিমিটেশনের সঙ্গে আজকে যদি ভোট হয়, আজকে যদি করা যায়, আজকেও 1/3 হয়ে গেছে, 1/3 হয়ে যাবে। 543-এর 1/3 মহিলাদের জন্য। এবার কোন কোন আসন সেটা একটা ফর্মুলা তৈরি করে দেবে। সেটা তো আর আলাদা কিছু করতে হবে না। 4টে পরপর, 5টা পরপর, 5টা পরে একটা করে মহিলা, এরকম করে দেওয়া। আবার সেটা রোটেশনে ঘুরতে থাকবে, যেরকম ভাবে আমাদের এখানে পঞ্চায়েত হয়েছে, মিউনিসিপ্যালিটি। এটা বিরাট কোনো ব্যাপার নয়। পাস হয়ে গেছে বিল, এমন নয় যে এটা পাস করতে হবে। তার ইমপ্লিমেন্টেশনকে ঝুলিয়ে রেখেছে কে? মোদী সরকার। কাজে এই 3টে বিল আদতে বিজেপির ক্ষমতায় থাকার এক ব্যবস্থা। দেশের স্বার্থ ওই এক মহিলা বিল ছাড়া কোনোভাবে কোথাও জড়িয়ে নেই। যে বিল বহু আগে সংসদে এমনকি বিরোধীরাও পাস করিয়ে রেখেছেন সর্বসম্মতিক্রম, 2-1 সেটা আলাদা ব্যাপার। এই 3টে বিলের জন্য যে নোংরা নির্লজ্জভাবে দল ভাঙানো হচ্ছে, সেই দলের নেতা কি বলে গিয়েছিলেন আরেকবার মনে করে দিই, যাতে ওই ধামাধরা সাংবাদিক আর ইউটিউবারদের মিথ্যে প্রচারটা পরিষ্কার হয়ে যায়। অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, পার্টি तोड़कर सत्ता के लिए नया गठबंधन करके अगर सत्ता हाथ में आती है तो मैं ऐसी सत्ता को चिमटे से भी छूना पसंद नहीं करूंगा। सत्ता का खेल तो चलेगा, सरकारें आएंगी जाएंगी, पार्टियां बनेंगी बिगड़ेंगी, मगर ये देश रहना चाहिए, इस देश का लोकतंत्र अमर रहना चाहिए। আজকের মোদী সরকার সমস্ত ছেড়ে গণতন্ত্রের সামান্য ধারণাকেও মুছে দিয়ে ঠিক সেই কাজটাই করছেন যা তাদের প্রতিষ্ঠাতা প্রবাদ প্রতিম নেতা ঘৃণা ভরে করতে অস্বীকার করেছিলেন। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।